প্রচারণায় ওবামার ঘোষণা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আসাদ আজিম। অর্থ বাণিজ্যের নানা খবরের পাশাপাশি আজ আমরা আলোচনা করব আউটসোর্সিং এর সমস্যা ও সম্ভাবনা নিয়ে। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিসের সভাপতি জনাব মাহবুব জামান। জনাব মাহবুব জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনার সাথে আলোচনা করব তার আগে অর্থ বাণিজ্যের কিছু খবর এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের খবরটা আমরা জানিয়ে আসবো। দর্শক, এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের এখনকার খবর, এখনকার সূচকের অবস্থা আপনাদেরকে জানিয়ে দেব। এখন আমরা সূচকের যে অবস্থা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আজকে শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি যে সূচক গতদিনের মতোই কমে আসছে। গতদিন আপনারা জানেন যে গতদিন সূচক 156 পয়েন্ট পর্যন্ত কমে দাঁড়িয়েছে এবং আজকেও সেই সূচক পতনের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রয়েছে এবং সূচক এখন পর্যন্ত 93 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 3895 পয়েন্ট এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 5টি কোম্পানির, কমেছে 180টি কোম্পানির শেয়ারের দাম এবং অপরিবর্তিত রয়েছে 8টি কোম্পানির শেয়ারের দাম এবং এখন পর্যন্ত মোট লেনদেন হয়েছে 20 কোটি টাকার এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে আমরা যদি লেনদেনের দিক থেকে শীর্ষে থাকা কোম্পানিগুলোর অবস্থা দেখি তাহলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে গ্রামীণফোন, তারপরে রয়েছে লাফার্জ শর্মা সিমেন্ট লিমিটেড, 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে স্কয়ার ফার্মা, 4 নম্বরে দেখতে পাচ্ছি বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, 5 নম্বরে রয়েছে বেক্সিমকো লিমিটেড, 6 নম্বরে সিমেন্ট খাতের একটি প্রতিষ্ঠান এমআই সিমেন্ট, 7 নম্বরে আমরা দেখতে পাচ্ছি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্স লিমিটেড, 8 নম্বরে রয়েছে জ্বালানি খাতের একটি প্রতিষ্ঠান মেঘনা পেট্রোলিয়াম, 9 নম্বরে লঙ্কা বাংলা ফাইন্যান্স, 10 নম্বরে ব্যাংকিং খাতের একটি প্রতিষ্ঠান সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড রয়েছে, 11 নম্বরে রয়েছে আফতাব অটো, 12 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কেয়া কসমেটিক্স, 13 নম্বরে জ্বালানি খাতের আরেকটি প্রতিষ্ঠানকে দেখতে পাচ্ছি তিতাস গ্যাস, 14 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ন্যাশনাল ব্যাংক লিমিটেড, 15 নম্বরে আবারও জ্বালানি খাতের অর্থাৎ জ্বালানি খাতের আজকে আমরা একটি মিশ্র অবস্থা দেখতে পাচ্ছি, 15 নম্বরে রয়েছে যমুনা অয়েল, 16 নম্বরে রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, 17 নম্বরে রয়েছে ইউনাইটেড এয়ার, 18 নম্বরে রয়েছে পাওয়ার সেক্টরের কোম্পানি ডেসকো, 20 নম্বরে রয়েছে ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং 20 নম্বরে ব্যাংকিং খাতের আরেকটি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক লিমিটেড। দর্শক, এখন পর্যন্ত আমার কাছে এই ছিল শেয়ার বাজারের খবরাখবর। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি অন্যান্য সংবাদ। 2009 সালে আউটসোর্সিং যাত্রা শুরুর 4 বছরের মাথায় বিশ্বের প্রথম 30টি আউটসোর্সিং দেশের মধ্যে নাম লিখিয়েছে বাংলাদেশ। বিশেষজ্ঞরা বলছেন এ খাত থেকে বছরে প্রায় 5,000 কোটি টাকা আয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে পর্যাপ্ত প্রচারণার অভাবে আউটসোর্সিং নিয়ে এখনো পরিষ্কার ধারণার অভাব রয়েছে বলে মনে করেন তারা। বিস্তারিত নুসরাত ইম্পার প্রতিবেদনে। সঠিক কোনো হিসাব না থাকলেও দেশে আনুমানিক 50,000 তরুণ আউটসোর্সিং কে পেশা হিসেবে বেছে নিয়েছেন। আর তথ্য প্রযুক্তির এই যুগে আরো অনেকেই আগ্রহী হচ্ছেন এই পেশায় আসতে। তবে যে কেউ আউটসোর্সিং করতে চাইলে তাকে কি করতে হবে বা কোন বিষয়গুলো জানতে হবে, এই প্রশ্ন এখন অনেকের মনেই। এখানে সফটওয়্যার প্রোগ্রামিং এর কাজ আছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট ডিজাইনের কাজ আছে, গ্রাফিক ডিজাইনের কাজ আছে, এমনকি যে ছবি আঁকতে পারে তারও কিন্তু আউটসোর্সিং করার একটা স্কোপ আছে। যে ফিচার এডিট করতে পারে তারও কিন্তু সুযোগ আছে। তবে দক্ষতা থাকার পরও শুধুমাত্র সঠিক তথ্য না জানার কারণে এরই মধ্যে প্রতারণার ফাঁদে পা দিয়েছে হাজার হাজার তরুণ। এক্ষেত্রে জানা প্রয়োজন যে আউটসোর্সিং করতে চাইলে সে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো যেমন ওডেক্স, ফ্রিল্যান্সিং, ইল্যান্স এর ওয়েবসাইটে ঢুকে যে কেউ তার পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজ চেয়ে আবেদন জানাতে পারে। কিছু এমএলএম কোম্পানি, কিছু মধ্যস্বত্ব কোম্পানি, তারা নানা রকম ভাবে এর হাত পাচ্ছে। আসলে আউটসোর্সিং কাজ করার জন্য কারো কাছে যাওয়ার দরকার নেই। যে কোনো একটা সাইটে গিয়ে কেউ যদি রেজিস্ট্রেশন করতে চায় সে রেজিস্ট্রেশন করতে পারে এবং এই রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো পেমেন্ট দিতে হয় না। যারা ফ্রিল্যান্স করতে চায় সেখানে তারা কাজগুলি ধরে এই কাজটা জন্য সে কত টাকা চার্জ করবে সেটা সে অ্যানাউন্স করে। ইম্পর্টেন্ট হচ্ছে যে এখানে কিন্তু কোনো পেমেন্ট যে ফ্রিল্যান্স করবে তাকে দিতে হচ্ছে না। বেশিরভাগ আউটসোর্সিং প্রতিষ্ঠানই পেপ্যালের মাধ্যমে অর্থ পরিশোধ করে থাকে, কিন্তু এখন পর্যন্ত অনলাইন প্রতিষ্ঠানটির বাংলাদেশে কোনো কার্যক্রম না থাকায় অর্থ পাওয়া নিয়ে ভোগান্তিতে পড়ছে ফ্রিল্যান্সাররা। তবে আশার কথা, আগামী বছর থেকে বাংলাদেশে কাজ শুরু করতে যাচ্ছে অনলাইন অর্থ পরিশোধ করার প্রতিষ্ঠান পেপ্যাল। নুসরাত ইম্পা, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রিপোর্টটিতে আমরা যেমন দেখলাম যে আউটসোর্সিং এর মাধ্যমে দেশে প্রায় 5,000 কোটি টাকা আয়ের সুযোগ তৈরি হয়েছে। তবে এ বিষয়ে রয়ে গেছে নানা জটিলতা। এসব বিষয়ে আজ আমরা কথা বলবো বেসিসের সভাপতি জনাব মাহবুব জামানের সাথে। জনাব মাহবুব জামান, আপনাকে আবারও স্বাগত।
জানাচ্ছি। আপনার কাছে আমি প্রথমে যে বিষয়টি জানতে চাইবো যে বাংলাদেশে আসলে আউটসোর্সিং এর যে সম্ভাবনাটা তৈরি হয়েছে সেটার পরিধিটা আসলে কেমন, এটা আসলে বাংলাদেশের অর্থনীতিতে কতটুকু ভূমিকা পালন করতে পারে? ধন্যবাদ। আসলে ইনফরমেশন টেকনোলজি আউটসোর্সিং এর বিষয়টা প্রায় 2 থেকে 3 দশকের ব্যাপার, অর্থাৎ 80 দশক বা 80 দশকের মাঝামাঝি থেকে আউটসোর্সিং এর কাজ হচ্ছে এবং বাংলাদেশ সেই জায়গায় অনেকগুলো অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে এবং 5টি কারণ আমি বলতে পারি যে কারণ যেগুলোর মধ্যে হয়তো তিনটি প্রকৃতি দত্ত, অর্থাৎ প্রকৃতি থেকে পাওয়া। প্রথমত হচ্ছে জনসংখ্যার বিন্যাস, যেটাকে আমরা পপুলেশন ডেমোগ্রাফি বলি। আমাদের 65% জনসংখ্যার 65% 25 বছরের নিচে। এই 25 বছরের নিচে যারা, তারা হচ্ছে আসলে ওয়ার্কিং ফোর্স। বিশ্বব্যাপী খুব কম দেশ পাওয়া যাবে যেখানে এত বড় একটা ওয়ার্কিং ফোর্স আছে। এই ওয়ার্কিং ফোর্সটাকে কিভাবে আমরা কাজে লাগাচ্ছি, এই আউটসোর্সিং কিন্তু এটাকে খুব সুন্দরভাবে সুচারুভাবে কাজে লাগানো যেতে পারে, আমি পরে হয়তো সময় পেলে বলবো। দ্বিতীয় কারণটা হচ্ছে আমাদের গ্লোবাল পজিশনিং। আমরা পূর্ব গোলার্ধে আছি, পশ্চিম যখন ঘুমায় তখন পূর্ব গোলার্ধে কাজ করা যায় এবং তথ্য প্রযুক্তির বিকাশের কারণে এবং তথ্য প্রযুক্তির এখনকার যে অবস্থা, যে বিপ্লব সাধিত হয়েছে, তাতে কিন্তু প্রতিটা মুহূর্তকে কাজে লাগানো সম্ভব। অর্থাৎ এমনও আছে যে আমেরিকার যে কোনো একটা ব্যাংকের সিকিউরিটি ভারতের যে কোনো একটা শহর থেকে কিন্তু দেখা যাচ্ছে প্রতি মুহূর্তে, অর্থাৎ তারা যখন ঘুমাচ্ছে তখন তারা কাজ করছে। এটা কিন্তু অন্য কোথাও কোনো ক্ষেত্রে করা সম্ভব না। আইটিতে জিওগ্রাফিক্যাল সুবিধাজনক অবস্থা। কাজে যতদিন পর্যন্ত, অনেকে জিজ্ঞেস করেন যে কতদিন পর্যন্ত সুযোগ থাকবে, যতদিন পর্যন্ত আহ্নিক গতি, বার্ষিক গতি থাকবে, যতদিন পর্যন্ত পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরবে, ততদিন পর্যন্ত এই কাজটা থাকবে, এই আউটসোর্স। কিন্তু এটা ধারা বদলাবে, এর ধরন বদলাবে, এর টাইপটা বদলাবে। থার্ড যে আমাদের অ্যাডভান্টেজ সেটা হচ্ছে ঐতিহ্য। আমরা কিন্তু বিজ্ঞান এবং যুক্তি, আমাদের তথ্য প্রযুক্তির প্রধান কথাটা হচ্ছে ম্যাথমেটিক্স, লজিক, প্রোগ্রামিং এরও তাই। কিন্তু কাজেই এই বিজ্ঞানের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা পুরনো ঐতিহ্য আছে। সত্যেন বোস, জগদীশচন্দ্র বোস, তারা কিন্তু আমাদেরকে এই পথটা দেখিয়ে দিয়ে গেছেন। ইভেন কিছুদিন আগে যে ঈশ্বর কণা, অর্থাৎ যেটাকে হিগস বোসন পার্টিকেল বলে, এটার যে আবিষ্কৃত হলো কিছুদিন আগে, যেটা নিয়ে এত হইচই হচ্ছে সারা পৃথিবী, এই বোসন কিন্তু সত্যেন বোস থেকে আসা। কাজেই আইনস্টাইন থিওরি নিয়ে আমরা গর্ব করি। আজকের দিনে যেটা আবিষ্কার হচ্ছে এই ঈশ্বর কণা, সেটার মধ্যেও কিন্তু বাংলাদেশের, এবং সত্যেন বোস ইজ ফ্রম বিক্রমপুর, দ্যাট মিনস বাংলাদেশ। জগদীশচন্দ্র বোস আবিষ্কার করেছিলেন যে উদ্ভিদের প্রাণ আছে, এবং এই যে আবিষ্কারগুলো, জগদীশচন্দ্র বোস কিন্তু রেডিওর আবিষ্কারকর্তা, কিন্তু উনি প্যাটার্ন করতেন। মানে এগুলোর একটা ধারাবাহিকতা আসলে কাজে এই ঐতিহ্যটা আছে, এবং সেই ঐতিহ্যটা এখন সাম্প্রতিককালে মাকসুদুল আলম, হাসিনা খান, ড্যাক্স মিলে জুটের জেনোম সিকোয়েন্স, জুটের পাটের জন্ম রহস্য আবিষ্কার করলো। কাজে আমরা কিন্তু ওই ঐতিহ্যটা বহন করি। ফোর্থ হচ্ছে যে আন্তর্জাতিকভাবে একটা স্বীকৃতি দরকার, এবং সাম্প্রতিককালে যেটা আপনারা উল্লেখ করেছে, 2010 সালে গার্টনার কনসাল্টিং নির্ণয় করেছে যে 30টি আউটসোর্সিং দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। এছাড়া গোল্ডম্যান স্যাক্স, জেপি মর্গান, কেপিএমজি সবাই কিন্তু এখন ভেরি মাচ পজিটিভ অ্যাবাউট আউটসোর্সিং ফ্রম বাংলাদেশ। সর্বোপরি তাহলে আমরা বলবো যে পরিধিটা আসলে ব্যাপক এবং সেখানে আসলে অনেক সুযোগ রয়েছে। অর্থনীতিতে আসলে আমাদের অর্থনীতির সাথে এটার সম্পর্ক যদি বলি তাহলে সেটা ফিফথ, অর্থাৎ শেষটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থানীয়ভাবে, অর্থাৎ সরকার কি করছে। বর্তমানে যে সরকার আছেন তারা কিন্তু প্রথমত হচ্ছে একটা ডিজিটাল ট্রান্সফার আছে প্রধানমন্ত্রীর নেতৃত্বে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি অ্যাক্সেস টু ইনফরমেশন, অর্থাৎ সাপোর্ট টু ডিজিটাল বাংলাদেশ, এরকম একটা কর্মসূচি আছে যেটা ইউএনডিপির সাথে। এছাড়া একটা পূর্ণাঙ্গ মন্ত্রণালয় করা হয়েছে, একদম সেপারেট একটা পূর্ণাঙ্গ মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়। একটা নীতি প্রণয়ন করা হয়েছে, আইসিটি জাতীয় নীতিমালা 2009। কিন্তু প্রশ্নটা হচ্ছে এটা সবকিছু ঠিক মতো কাজ করছে কিনা, তার মানে এখনো সে পর্যায়ে আসেনি। সেই বিষয়টা নিয়ে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা জানি যে আউটসোর্সিং বড় একটা পরিধি আছে, কিন্তু অনেকেই আসলে কিভাবে হবে, কোথায় যাবে, কিভাবে কাজটা শুরু করবে, এই পর্যাপ্ত তথ্যগুলো পাচ্ছে না। এই তথ্যগুলো না পাওয়ার কারণ কি, সেটা কিভাবে পেতে পারে? এটা অনেক কি করতে হবে।
প্রথমত হচ্ছে সরকারি মানে অর্থাৎ আইসিটি মন্ত্রণালয় তারা কিছু কিছু করতে পারে। আমরা বেসিস থেকে যেটা করছি এবং এখন খুব অ্যাক্টিভলি আমরা করছি যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, যেহেতু বেসিসের বিভিন্ন জেলাগুলোতে প্রতিষ্ঠান নাই, এটা সফটওয়্যার ইন্ডাস্ট্রির অর্গানাইজেশন, আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে গিয়ে এই ইয়াং জেনারেশনকে বলছি যে তোমরা এইভাবে করতে পারো। একটা কুকবুক প্রেজেন্টেশন অর্থাৎ রান্না প্রণালী যেরকম থাকে ঠিক সেরকম ভাবে যে তুমি এখানে ক্লিক করলে ওডেস্কে ঢুকতে পারবা, ওডেস্কে ঢুকে তুমি সাইন আপ করো, সাইন আপ করার পরে তুমি অবজেক্টিভ লেখো, অবজেক্টিভ লেখার পরে তোমার প্রোফাইল তৈরি করো, প্রোফাইল তৈরি করার পরে তোমার একটা স্কিলস তৈরি বলতে হবে, সেই স্কিলসটা তৈরি করো এবং সেই স্কিলস দিয়ে অ্যাপ্লাই করো। অ্যাপ্লিকেশনের স্যাম্পল ফর্মটাও পর্যন্ত দিয়ে দিচ্ছি যে এই জিনিসগুলো করতে হবে, যে অন টাইম আমি ডেলিভারি করব, আমি তোমার কাজটা বুঝতে পেরেছি, আমি তোমাকে অ্যাসিওর করছি এই সময় করতে হবে এবং এটা হচ্ছে আমার পেমেন্ট টার্মস হবে। কাজেই সেগুলোও কিন্তু আমরা করছি। কিন্তু এই জন্য আমরা কিছুদিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা খুব সুন্দর অ্যাওয়ারনেস প্রোগ্রাম করেছি। আমরা প্ল্যান করেছি যে শাহজালাল ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি এগুলোতেও আমরা করব। মানে বিভিন্ন জায়গায় আসলে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রামের প্রয়োজন আছে এবং সেটা করে কিন্তু সে যে কেউ নিজে নিজেই করতে পারে, সে করতে পারে। জি, কারণ বাবু যেমন আমরা আবারও আলোচনা আপনার সাথে আসবে, তবে তার আগে আরো কিছু তথ্য বাণিজ্যের সংবাদ জেনে আসবো। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম মাহবুজ্জামানের সাথে, বিসিসি এর বর্তমান সভাপতি, আউটসোর্সিং এর সমস্যা এবং সম্ভাবনা বিষয়গুলো নিয়ে। এ পর্যায়ে আরো কিছু অর্থ বাণিজ্যের খবর জানিয়ে দিচ্ছে। দেশের কৃষিতে উত্তর জনপদের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। কৃষি নির্ভর এই জনপদের অর্থনীতির সমস্যা সম্ভাবনার কথা নিয়ে শুরু হয়েছে আমাদের নিয়মিত আয়োজন উত্তরের পথে। চাহিদা থাকার পরও শুধুমাত্র শ্রমিক সংকটে বিঘ্নিত হতে পারছে না সিরাজগঞ্জের বেলকুচির তাঁত শিল্প। পরিশ্রমের বিপরীতে পর্যাপ্ত পারিশ্রমিক না পাওয়ায় কর্মরত শ্রমিকরা তো পেশা ছাড়ছেনই, পাশাপাশি নতুনরাও আগ্রহী হচ্ছেন না এ পেশায় আসতে। তবে বন্ধ হয়ে যাওয়া প্রশিক্ষণ কেন্দ্রটি চালু হলে এ সমস্যার সমাধান হতে পারে বলে মনে করছেন উদ্যোক্তারা। সিরাজগঞ্জ ঘুরে এসে আরো জানাচ্ছেন আরিফুর রহমান। গানের সুর আর মাকুর শব্দ যুগলবন্দী হয়ে যেন ভোর আনে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তাঁতপল্লীতে। এখানকার প্রায় প্রতিটি ঘরেই রয়েছে তাঁত। দেশীয় ঐতিহ্যের ধারক বেলকুচির তাঁতের চাহিদা থাকলেও দক্ষ শ্রমিকের অভাবে পুরো মাত্রায় উৎপাদন করা যাচ্ছে না। কি করে কম কাজ করে পয়সা বেশি কাজ করা পাওয়া যায়, খালি এই ধান্দাই করে। আমার 100 জন শ্রমিক দরকার, সেখানে আমার 70-75টা তাঁত চলে। প্রোডাকশনটা আমাদের ফল করতেছে এখানে। এরকম একটি চাকায় এক বেল কাপড় বাঁধতে একজন শ্রমিকের গড়ে 2 দিন সময় লাগে, বিপরীতে মাত্র 600 টাকা। আর একটি শাড়ি বুনতে কমপক্ষে 1.5 দিন সময় লাগে। প্রতিটি শাড়ির জন্য মজুরি 450 থেকে 1000 টাকা, যা দিয়ে এই বাজারে তাদের জীবন চালানো কষ্টকর। 5-7 জন কাজ করছি এই ফ্যাক্টরিতে। এখন আমরা 4 জন আছি আর 3 জন ছোট একটা ব্যবসা করে, কেউ মুদি দোকান দিছে। আমার একটা ছেলে আছে, আমি ছেলেটা একটা লেখাপড়া করার জন্য একটা ব্যবসা চিন্তা করছি। এখানে আমি এই কাজ আর আনতে চাই না, খুব পরিশ্রম। চাহিদা বাড়ায় বাড়ছে তাঁত, কিন্তু সেই হারে বাড়ছে না শ্রমিকের সংখ্যা। আর তাই এরকম অনেক মাকুই বন্ধ অবস্থায় পড়ে রয়েছে শুধুমাত্র দক্ষ শ্রমিকরা অভাবে। এ পেশায় দক্ষ শ্রমিক তৈরিতে তাঁত বোর্ডের উদ্যোগে একসময় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপিত হলেও এখন আর সেটির কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। আমাদের শ্রমিকদের শেখার কোনো ব্যবস্থা নাই। আমাদের এখানে বেলকুচিতে ছিল একটা ট্রেনিং সেন্টার, একটা করছিল এখানে, এই যে ফ্যাসিলিটি সেন্টার করছিল একটা এখানে, সেটা বিক্রি করে দিচ্ছে সব। শ্রমিক সংকট মেটাতে নতুনদের এ পেশায় আনাকেই একমাত্র সমাধান হিসেবে মানছেন উদ্যোক্তারা। আর সেক্ষেত্রে পুনরায় প্রশিক্ষণ কেন্দ্রটি চালু করার দাবি তাদের। আরিফুর রহমান, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এই সময়ের বাণিজ্যে আরো যা থাকছে। রাজধানীতে শুরু হয়েছে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার 5ম আসর। ভোজ্য তেল ও চিনি ছাড়া আমদানিকৃত সকল কৃষি পণ্যে শতকরা 50% থেকে 100% পর্যন্ত মুনাফায় ভোক্তাদের কাছে বিক্রি করা হয় বলে মন্তব্য করেছেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ডক্টর মুজিবুর রহমান। মঙ্গলবার বিকেলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে আসন্ন রমজানে দ্রব্যমূল্যের দাম সহনীয় পর্যায়ে রাখা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এছাড়াও খাদ্যদ্রব্যে ফরমালিন মেশানোর বিষয়ে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। বিস্তারিত দেখুন আমার করা প্রতিবেদনে। আজ রামপুরায় আম ও টমেটোতে ফরমালিন পাওয়া গেছে। সর্বত্র যে ফরমালিন বীজ ছড়াই দেওয়া হয়েছে, কে ছড়াইছে? 2-1 জন ব্যবসায়ী, হাজার হাজার শত শত ব্যবসায়ীরা করেছে।
এভাবেই উত্তপ্ত হয়ে ওঠে ডিসিসিআই কর্তৃক আয়োজিত রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা বিষয়ক মতবিনিময় সভা। ব্যবসায়ীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে ধরেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক। এর আগে ব্যবসায়ীরা পণ্য আমদানির ক্ষেত্রে শুল্ক প্রদানের সমস্যা সহ নানা সমস্যার কথা তুলে ধরেন। গত বছরে আদা, রসুন, পেঁয়াজ এগুলার ডিউটি ছিল 5%, কিন্তু গেজেটের মধ্যে আসলো 25% ডিউটি। তারপর কমিশনের কাছে গেলাম, উনি বলেন না ওটা 5%ই আছে। তো ভুলটা কোথায় হইলো? ভুলটা হলো এই একটা প্রিন্টিং মিস্টেক। শুল্ক প্রদানের ক্ষেত্রে এসব অভিযোগের উত্তর দিয়ে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান আমদানিকৃত পণ্যের আমদানি ব্যয় ও বিকৃত ব্যয়ের পার্থক্য ধরে শতকরা 100% পর্যন্ত মুনাফার অভিযোগ তোলেন ব্যবসায়ীদের বিরুদ্ধে। আপনাদের টোটাল ল্যান্ডেড কস্ট পড়েছে পার কেজি 37 টাকা, আপনারা বিক্রি করছেন কত খুচরা বাজারে? 75 টাকা। আপনি কি গ্রহণযোগ্যটাকে বলেন? 37 টাকা, 40 টাকা আমি ধরে নিলাম, আমি 40 টাকা ধরে নিলাম। আপনি কি 100% প্রফিট করবেন এই জনগণের কাছ থেকে, সাধারণ জনগণের কাছ থেকে? ইজ ইট অ্যাকসেপ্টেবল? এক্সেপ্টিং তেল আর চিনি সব একাধগুলোতে লাভের পরিমাণ হলো, কোনোটাই হলো 33 টাকা, মানে 100% হলো ইন জেনারেল 100%, আর মিনিমাম হলো 50%। এ সকল সমস্যাকে কাটিয়ে ওঠার জন্য বাজার নিয়ন্ত্রণের ব্যাপারে নেওয়া পদক্ষেপগুলোকে সঠিকভাবে কার্যকর করার আহ্বান জানান ডিসিসিআই সভাপতি আসাদ আজিম। সময় সংবাদ, ঢাকা। দর্শক, এই সময়ের বাণিজ্যের এই পর্যায়ে এখনকার শীর্ষ খবর জানতে আমরা চলে যাব বার্তা কক্ষে ফারাতানজির কাছে। ধন্যবাদ আসাদ। বার্তা কক্ষ থেকে জানিয়ে দিচ্ছি এ ঘন্টার শীর্ষ সংবাদ। ভিসি এবং প্রভিসির পদত্যাগ দাবিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষকরা এখন বৈঠক করছেন। বৈঠক শেষে তারা নতুন কর্মসূচি ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে শিক্ষকদের বিক্ষোভের মুখে বুয়েট 44 দিন বন্ধ ঘোষণা করা হয়। কক্সবাজারের টেকনাফে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মায়ানমারের 40 নাগরিককে পুশব্যাক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। চট্টগ্রামের মিরসরাই ট্র্যাজেডির 1 বছর পূর্তি আজ। আইন সংস্কার করে বেপরোয়া গাড়ি চালানোর দায়ে আরো কঠোর শাস্তি বিধানের তাগিদ বিশ্লেষকদের। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা বৃদ্ধির হার কিছুটা কমলেও ঝিমিয়ে পড়েছে নিয়ন্ত্রণ কার্যক্রম। জনবল বাড়িয়ে প্রচারণার পাশাপাশি মাঠকর্মীদের তৎপরতা বাড়ানোর উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিশ্ব বাণিজ্য সংস্থার 156তম সদস্য হতে যাচ্ছে রাশিয়া। পার্লামেন্টের চুক্তি অনুমোদন। নানা জটিলতা পেরিয়ে দীর্ঘ 18 বছর পর দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ দুমায় এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন হয়েছে। এবং শেষ পর্যন্ত আবুধাবি মিশনটা সফল হলো না ফুটবল কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার। সেখানকার ফুটবল ক্লাব আল ওয়াসলের কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে এই আর্জেন্টাইন তারকাকে। এই ছিল আমার কাছে এই ঘন্টার সর্বশেষ শীর্ষ সংবাদ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসাদ আজিমের কাছে। ধন্যবাদ তানজি আপনাকে। দর্শক, বার্তা কক্ষ থেকে আমরা জেনে নিলাম এখনকার শীর্ষ খবরগুলো। এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি অন্যান্য অর্থ বাণিজ্যের খবর। পদ্মা সেতু নির্মাণে ইউরোপীয় ইউনিয়নের সহায়তা চাইলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় তিনি আরো বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতে বিনিয়োগকারীরা আর্থিক সহায়তা পেলে দেশের কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করতে পারবে। Our Honorable Prime Minister, she is determined to build our Padma Bridge, which is our economic lifeline for the southern part of our country. So all the people, including European Union, they will come forward to help us to build this Padma Bridge, and we will be ever grateful to all the peoples. আপনারা দেখছেন এই সময়ের বাণিজ্য, সঙ্গে থাকুন।